ওই সমস্ত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আচ্ছা, তাহলে কি হতে পারে এই সমস্ত সংখ্যাগুলো? বাস্তব সংখ্যার ভিতরে আছে কারা? বাস্তব সংখ্যার ভিতরে আছে সকল ধনাত্মক সংখ্যা, মানে সকল পূর্ণ সংখ্যা, মানে একটু পরে দেখাচ্ছি। এর উপরে থাকবে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা এগুলোর মধ্যে, মানে মূলদ সংখ্যার মধ্যে আছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, যা আছে সবকিছুই বাস্তব সংখ্যা। এটা কিরকম ভাবে বাস্তব সংখ্যা? আমাদের একটাই শর্ত, যেমন আমরা 2 কে যদি আমরা বর্গ করি, 2 স্কয়ার সমান কত? 4, তাই না? -2 এইটাকেও যদি আমরা বর্গ করি, -2 হোল স্কয়ার সমান কত পাবো আমরা? 4। তাহলে এটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আচ্ছা, আমরা যদি বলি 1/3, এটাকে যদি আমরা বর্গ করি 1/3 হোল স্কয়ার, দ্যাট মিন্স কত পাবো আমরা? 1/9, বাস্তব সংখ্যা। আমরা যদি -1/3 কে বর্গ করি, এটাকে বর্গ করলে আমরা 1/9 পাবো। তাহলে এগুলো সবগুলো কি সংখ্যা? এগুলো সবগুলো হচ্ছে আমাদের জন্য বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আমরা একটু লিখব, বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। এইরকম আর এর এখানে দুইটা ডবল দাগ দিতে হবে। বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেছে? এবং একটি বাস্তব সংখ্যার সেট অসীম সেট হবে। বাস্তব সংখ্যার সেট কি সেট? অসীম সেট। বাস্তব সংখ্যার সেট হলো অসীম সেট। এবার আমরা আরেকটু দেখার চেষ্টা করব, এখানে কি কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। এবার আমরা একটু দেখার চেষ্টা করব, আরেকটা চিত্র দেখার চেষ্টা করব। এই চিত্রটা আপনাদের মাথায় থাকতে হবে। দেখেন, এইখানে এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে আছে কে? বাস্তব সংখ্যাকে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে কি ইরেশনাল নাম্বার। এখন রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার কি? রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা, একটু পরে আমি পড়াবো মূলদ সংখ্যা। আর ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার হচ্ছে অমূলদ সংখ্যা। তো ইরেশনাল নাম্বারগুলো সর্বদা অসীম দশমিক হবে, অর্থাৎ এই সর্বদাই অসীম দশমিক হবে। আর এই রেশনাল নাম্বারের ভিতরে আছে ইন্টিজার, একটু পরেই আমি পড়াবো। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। হোল নাম্বার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার মধ্যে আছে ন্যাচারাল নাম্বার। আর এখানে আরেকটা পার্ট আছে রিয়েল নাম্বারের মধ্যে, যেটা হচ্ছে ভগ্নাংশ। এটাকে আমরা এই সাইডে লিখে দিতে পারি। ভগ্নাংশগুলো ভগ্নাংশ। বুঝতে পারছেন? তাহলে এই চিত্রটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এই চিত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন আসি আমরা, এখন একটু আমরা পড়বো বাস্তব সংখ্যা। তো আমরা চিনলাম, এখানে কয়েকটা জিনিস বললাম আমরা, এই জিনিসগুলো আমরা একটু লিখবো। লিখেন, প্রথমেই লিখেন অখণ্ড সংখ্যা, বা লিখেন অখণ্ড সংখ্যা। লিখেন অখণ্ড সংখ্যা। লিখছেন? লিখছেন? জি স্যার। অখণ্ড সংখ্যা সামনে টান দিয়ে লিখেন, অখণ্ড সংখ্যার সামনে টান দিয়ে লিখেন অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার সামনে টান দিয়ে লিখেন হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার। অখণ্ড সংখ্যাটা কি বা হোল নাম্বারটা কি? এই হোল নাম্বারটা পড়ার আগে আমরা একটু পড়ে আসবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আমরা পড়ে আসবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলবো আমরা? পূর্ণ সংখ্যা বলবো শূন্য সহ ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে। শূন্য সহ সকল
ধনাত্মক ঋণাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে অখণ্ড সংখ্যাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলে। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলে। বোঝা গেছে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলে। আচ্ছা, আমরা কি তুলতে পেরেছি? আচ্ছা, যদি তুলতে পারি আমরা, তাহলে এখানে লিখবো আমরা পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড এই সেটটা একটি অসীম সেট হবে, লিখে রাখেন খাতায়। জেড একটি অসীম সেট, সেটা কিরকম? শূন্য তো পূর্ণ সংখ্যা হবে, তাই না? শূন্যর পরে আপনি ডান দিকে যান, 1 2 3 4 5, যাইতে 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 যেতে যেতে আপনি এটা কখনোই শেষ করতে পারবেন না। এই যে চিহ্নটা, এটা হচ্ছে ইনফিনিটি বা অসীম চিহ্ন। অনুরূপভাবে আপনি বাম দিকে যান, -1 -2 -3, এভাবে যেতে যেতে আপনি বাম দিকে এটাও শেষ করতে পারবেন না। এটা হচ্ছে ঋণাত্মক ইনফিনিটি। তাহলে এই যে আমরা বাম দিকেও এটাকে অসীম পেলাম, বাম দিকেও অসীম পেলাম আমরা, ডান দিকেও আমরা অসীম পেলাম। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমাদের যেটা ছিল অখণ্ড সংখ্যাটা কি? অখণ্ড সংখ্যাটা আর কিছুই না, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার আর কিছুই না। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হচ্ছে এই যে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ। কি সহ? শূন্য সহ, শূন্য সহ। তাহলে হোল নাম্বার যেটা আছে, হোল নাম্বারটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তো হোল নাম্বারটাকে লিখতে পারবো আমরা, হোল নাম্বারটা শুরু হবে কত থেকে বলেন তো? শূন্য থেকে। শূন্য থেকে কেবল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে হোল নাম্বার, এবং এইটা ডান দিকে কি হবে? অসীম হবে। ডান দিকে কি হবে? ডান দিকে অসীম হবে। বোঝা গেছে বিষয়টা? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি প্রশ্ন আছে? কারো কি প্রশ্ন আছে? আচ্ছা, শুধু আপনি একা বলতেছেন, বাকিদের কি অবস্থা? তারা কি বুঝতেছেন বা বুঝতে পারতেছেন না? এটা আমি বুঝতে পারতেছি না। এরপরে চলে আসুন, আমরা লিখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংলিশটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলা হবে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে, 1 সহ বা 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে বোঝা গেছে? স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা হয় n দ্বারা। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। তাহলে n এর মান কত থেকে শুরু হবে? n শুরু হবে কত থেকে? 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি ডট ডট অসীম। তাহলে বোঝা গেছে যে স্বাভাবিক সংখ্যা কি? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে এবার বলেন, শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না স্যার। কেন না? ও
শূন্য কি স্যার স্বাভাবিক সংখ্যা হয়? এই ভাই একটু আগে সংখ্যা লিখিয়ে দিলাম 1 থেকে শুরু করে। শূন্য কি 1 এর মধ্যে আছে? না স্যার। তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা না। শূন্য পূর্ণ সংখ্যা হতে পারে বা শূন্য পূর্ণ সংখ্যা। আর শূন্য কি সংখ্যা? নোট লিখে রাখেন। আর কি সংখ্যা? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা যেটা বলেন। ধনাত্মক পূর্ণ সংখ্যা। না, শূন্যের কোনো চিহ্ন নেই। আপনি এটাকে ধনাত্মকও বলতে পারবেন না, ঋণাত্মকও বলতে পারবেন না। এর কোনো চিহ্ন নেই, চিহ্নবিহীন। তাহলে এইটা গেল। শূন্য পূর্ণ সংখ্যা হবে স্যার? জি, শূন্য তাহলে পূর্ণ সংখ্যা না? শূন্য পূর্ণ সংখ্যা মাস্ট বি। আমি তো লিখে দিয়েছি শূন্য পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। এরপরে আসুন আমরা পড়বো একটু জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আপনারা সবাই জানেন। আচ্ছা, আমি আপনাদের এই জানাটাকে একটু চ্যালেঞ্জ করব। আপনারা যেটা জানেন সেটাকে একটু আমি চ্যালেঞ্জ করব। আচ্ছা, একটু বলেন তো 2 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড়। -2 3 জোড় না বিজোড়? বিজোড়। -3 3.5 জোড় না বিজোড় বলেন? কথা বলতেছেন না কেন? আমি কিন্তু আপনাদের যেটা জানেন আমি ওইটাকে চ্যালেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, এটার উত্তর এটাই থাকুক। এটার উত্তর আমরা একটু পরে দেব। তার আগে আমরা একটা চার্ট দেখিয়ে এসেছিলাম আপনাদেরকে এবং বলেছিলাম যে ওই চার্টটা আমাদের লাগবে। এবার একটু খেয়াল করেন তো, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এটা কি হতে পারবে? স্বাভাবিক সংখ্যা হতে পারবে না? তো স্বাভাবিক সংখ্যা মানে কি? ওই সংখ্যাটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে কোন সংখ্যা জোড় বা বিজোড় যদি হতে হয় তাহলে সবার আগে তাকে কি হতে হবে? স্বাভাবিক সংখ্যা হতে হবে না? বা পূর্ণ সংখ্যা হতে হবে না? যদি তাই হয় 3.5 এ তো স্বাভাবিক সংখ্যাই না, এ তো পূর্ণ সংখ্যাই না। তাহলে এর কি জোড় কি বিজোড় কি হবে? এর জোড় বিজোড় হবে না। তাহলে বুঝতে পারতেছেন আপনাদের জানাটা কোথায়। এরপরে আসেন দেখেন, এই যে স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা আবার দুভাগে ভাগ করেছি, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। শূন্য জোড়ও হয় না বিজোড়ও হয় না, ঋণাত্মক সংখ্যা। তবে শূন্যকে জোড় ধরে নেওয়া হয়, শূন্যকে জোড় ধরে নেওয়া হয়। এটা নিয়ে আবার গণিতে বিতর্ক আছে, আমরা বিতর্কতে যাব না। ঋণাত্মক সংখ্যা এটা জোড়ও হতে পারে, আবার দেখেন বিজোড়ও হতে পারে। তাহলে আপনাকে যে আমি -3 বলছিলাম, এবার একটু বলেন তো এটা জোড় হবে না বিজোড় হবে? বিজোড় হবে। কি বিজোড় সংখ্যা এটা? ঋণাত্মক বিজোড় সংখ্যা। এবার একটু বলেন -2 এটা জোড় হবে না বিজোড় হবে? ঋণাত্মক জোড় সংখ্যা। এর আগে মনে হয় জানতেন না, পরীক্ষা দিলে আমার মনে হয় যে মোটামুটি 99% এটাকে বিজোড় দিয়ে আসতো, যেহেতু ঋণাত্মক দেখছে। আর এটাকে যদি নাও দিতেন, এই 3.5 কে কি দিয়ে আসতেন? নিশ্চিতভাবে বিজোড় দিয়ে আসতেন না? আচ্ছা, তাহলে আমরা বিষয়টা কি দাঁড়ালো, যে কোনো সংখ্যা জোড় বা বিজোড় হতে হলে তাকে কি করতে হবে? জোড় বা বিজোড় হতে হলে তাকে সবার আগে কি সংখ্যা হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা না হলে তার জোড় বা বিজোড় হবে না। আচ্ছা, এবার আসুন আমরা দেখেন, n যদি একটু পূর্ণ সংখ্যা হয়, একটু খাতায় লিখে রাখেন। n পূর্ণ সংখ্যা হলে, যে কোনো পূর্ণ সংখ্যা হলে, যে কোনো পূর্ণ সংখ্যা হলে 2n সর্বদা জোড় হবে। খাতায় লিখে রাখেন, এটা একটু পরে আমাদের অঙ্ক করতে লাগবে। সর্বদা জোড় হবে, দেখছেন? আর n যে কোনো পূর্ণ সংখ্যা হলে, যে কোনো পূর্ণ সংখ্যা হলে 2n - 1 or 2n + 1 সর্বদা বিজোড় হবে। খাতা একটু লিখে রাখেন, সর্বদা বিজোড় হবে। বুঝতে কি সমস্যা আছে?
খাতায় লিখে রাখেন। আচ্ছা, এবার আমরা কয়েকটা ম্যাথ করব এবং ম্যাথ করতে আমাদের এইটুকু লাগবে। আসুন আমরা ম্যাথ করার চেষ্টা করি। আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এটা বের করব। লেখেন, প্রথম ম্যাথটা দেখেন, x এবং y উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? প্রথম ম্যাথটা দেখেন, x এবং y বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? দেখেন, এই ম্যাথগুলো করার জন্য আমি একটা নিয়ম শিখিয়ে দেব, যত অঙ্ক আছে এখানে সবগুলো করে ফেলতে পারবেন। x এবং y উভয় কি বলছে? বিজোড় সংখ্যা বলছে না? আপনারা জাস্ট যা বলবে আপনারা ওইটা ধরে নেবেন, যা বলবে ওইটা ধরে নেবেন। তাহলে x যেহেতু বিজোড় বলছে, তাহলে x কে ধরবো আমরা 3, y কে ধরবো আমরা 5। একটা বিষয় খেয়াল রাখবেন, 1 ধরবেন না, বা ঋণাত্মক যদি না বলে দেয় ঋণাত্মক বিজোড় ধরবেন না। এই যে দুইটা আপনি ধরেছেন, এবার যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে আপনি বসাতে থাকেন। তাহলে দেখেন, প্রথমটাতে বসাই 3 + 5 + 1 কত আসে বলেন? 9। এটিকে আমাদের অ্যান্সার হয়, আমাদের জোড় চেয়েছে, তাহলে এটা বাতিল। দ্বিতীয়টায় আসেন, 3 × 5 = কত? 15। এটা কি আমাদের অ্যান্সার হবে? হবে না, এইটাও বাতিল। এইটাতে আসেন, 3 × 5 + 2 3 × 5 = 15 দিয়ে কত? 17। এইটা আমাদের অ্যান্সার হবে না। এইটাতে আসেন, 3 + 5 = কত? 8। তাহলে এইটাই হলো আমাদের সেই আনসার। যতগুলো ম্যাথ আছে এখানে আপনাদের সবগুলো ম্যাথ আপনারা করতে পারবেন। যেইটা প্রশ্নটা পড়বেন, আগে প্রশ্নটা পড়ে যেইটা বলছে ওইটা ধরে নেবেন। জোড় বলুক বা বিজোড় বলুক, যা বলুক ওইটাকে আগে ধরে নেবেন। ব্যাস, এভাবে অপশন চেক করে 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 আসেন, কোনো প্রবলেম হবে না, রেজাল্ট বের করে ফেলতে পারবেন। 1 ধরবেন না, কারণ 1 এর কিছু প্রপার্টিস আছে, তো এই প্রপার্টিস গুলো আপনাদেরকে দ্বিধায় ফেলে দেবে। আচ্ছা, এরপরে মানে এটা কি বুঝতে কি কারো সমস্যা আছে? সবগুলো কি 3 x এর মান 3 y = 5 এটাই ধরে? এভাবে আপনি ধরেন, আপনি যা ধরেন, যে আপনি বলতে পারেন যে আমার ব্রেন ভালো আছে। কে বলছেন? রিপন ভাই বলছেন না মাসুদ ভাই বলছেন? রিপন ভাই বলার কথা। যে বললেন যে আমার ব্রেন ভালো আছে, আমি 3 5 ধরবো না, আমি 9 7 3 2 1 13 95 97 যা আছে আমি এইটা দিয়ে করবো, কারণ এটা একক স্থানে 7 আছে, এটা একটা বিজোড় সংখ্যা। ওয়াই ধরবো আমি আরো একটা বিজোড়, আরো বড় সংখ্যা ধরবো। আপনি ধরেন, মিলে যাবে। এখন আপনি বললেন যে আমার ব্রেন আরো ভালো স্যার, ব্রেন যেহেতু ভালো আমি এটাকে মাইনাস ধরে করবো, তাও মিলে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ব্রেনের প্র্যাকটিসটা আগে একটা চাকরি হোক, তারপরে গিয়ে এটাকে করবেন। সিম্পলি আপনারা 3 ধরেন আর 5 ধরেন, বা আপনাদের সুবিধা মতো 7 ধরতে পারেন। যত ছোট সংখ্যা হবে আপনার জন্য হিসেব নিকেশ করা তত সহজ হবে। বুঝতে পারছেন? জাস্ট একটা ধরবেন না, একটা ধরলে আপনাদেরকে দ্বিধায় ফেলে দেবে। আপনাদেরকে এই যে এইখানে যতগুলো ম্যাথ আছে এগুলো শিখতে আপনাদের কাছে এখনো পৌঁছেনি, এটা আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদের গ্রুপে। এবং আর আপনারা এই যে সবাই এখানে যে কয়েকজন ক্লাস করছেন, আপনারা সবাই কি মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন? না স্যার। না, মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকতে হবে সবাই। হোয়াটসঅ্যাপে আমি এর আগে লিংক দিয়েছিলাম, সবাই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নেবেন, কারণ আমাদের ইম্পর্টেন্ট মেসেজগুলো মেসেঞ্জার গ্রুপে যাবে। হোয়াটসঅ্যাপেও দেব, তারপর মেসেঞ্জার গ্রুপে আপনারা যুক্ত হয়ে নেবেন। এবার আসেন, এই দেখেন, এইটা আপনারা নিজেরা করতে পারবেন, নিজেরা একটু চেষ্টা করেন। বলছে n এবং p দুইটি অযুগ্ম বা বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি অবশ্যই যুগ্ম বা জোড় সংখ্যা হবে? n এবং p দুইটি অযুগ্ম বা বিজোড় বলছে না, সেম একই, আপনারাও আগেরটার মতো করেন, মিলে যাবে। এগুলো সবগুলো মিলে যাবে আপনাদের জন্য। তো এইখানে বাকি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আপনারা সবগুলোই পারবেন। আমি শীট দিয়ে দেবো, শীট দিয়ে দিলে তখন আপনারা এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমরা একটু পড়ার চেষ্টা করব মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে কে কি জানেন আমাকে একটু বলেন তো। মূলদ সংখ্যা যে পিবে কিউ আকার প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলতে পারবো। আচ্ছা,
আচ্ছা, অমূলত সংখ্যা। এটা তুমি সংজ্ঞা বলছো, যাক এটাও একটা ভালো কিছু বলছো। এটাই মূলত সংখ্যা, মানে অমূলত সংখ্যা। আচ্ছা, আমরা একটু চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা এটাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, ঠিক আছে। রেশনাল মানে কি? রেশিও, রেশনাল কথাটা আসছে রেশিও থেকে, রেশিও, রেশিও থেকে। তাহলে রেশনাল নাম্বারকে আমরা কি বলবো? রেশনাল নাম্বারকে বলবো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, এই ধরনের সংখ্যাগুলোকে বলবো আমরা মূলদ সংখ্যা। বুঝা গেছে? তো সমস্ত পূর্ণ সংখ্যাগুলো হবে কি? মূলদ সংখ্যা। এটা খাতায় নোট লিখি আমরা। তাহলে মূলদ সংখ্যার মধ্যে কি আছে? সমস্ত পূর্ণ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা হলো কি? মূলদ সংখ্যা। কি আছে এর ভিতরে? -3, -2, 5, 1। এরপরে লিখবো আমরা সমস্ত ভগ্নাংশ, যত প্রকারের ভগ্নাংশ আছে সমস্ত ভগ্নাংশ হবে কি? মূলদ সংখ্যা। যেমন এর মধ্যে কি থাকতে পারে? 1/2 থাকতে পারে, 3/2 থাকতে পারে, -1/5 থাকতে পারে, 5 সমস্ত 3/2, যা আছে সবগুলো হলো কি? সবগুলো হলো মূলদ সংখ্যা। আর এর নিচে লিখুন আপনারা সমস্ত সসীম দশমিক, এটাকে উপরে লিখলাম সমস্ত সসীম দশমিক মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হবে সসীম দশমিক মানে কি? মানে দশমিক সসীম ঘর পর্যন্ত থাকবে, যেমন 1.003। আবার যদি আমরা লিখি 0.0007, বোঝা গেছে? কিন্তু অসীম দশমিক ওই বিষয়টা আমরা একটু পরে। এই যে এইখানে যে পড়িয়েছে, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? সসীমটা তো এক্সাক্ট হবে না? জি, সসীম যেটা সেটা হবে এক্সাক্ট, মানে সীমাবদ্ধতা। সীমাবদ্ধ মানে দশমিকের পরে নির্দিষ্ট ঘর থাকবে, 5 ঘর থাকুক, 10 ঘর থাকুক, 20 ঘর থাকুক, থাকবে। আচ্ছা, আমি কি এটাকে মুছবো? আচ্ছা, এটাকে যদি আমি মুছি, এরপরে আসি আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা মানে কি? ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। আচ্ছা, তো ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা মানে কি? মানে এটাকে রেশিও আকারে প্রকাশ করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। বোঝা গেছে? এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তো তাহলে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যার একটাই প্রপার্টিজ, সেটা হলো যে অসীম দশমিক হবে সর্বদা, অসীম দশমিক হবে, সর্বদা অসীম দশমিক হবে। ভগ্নাংশ আকারে কোনোভাবেই প্রকাশ করা যাবে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, আমরা সংজ্ঞাই বলে দিয়েছে।
ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। করা যাবে না। তো এখন অমূলত সংখ্যাটা কি? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। কারো কি প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু আসি যে অমূলত সংখ্যা, আমাদের অতি পরিচিত কয়েকটা অমূলত সংখ্যা আমরা একটু শুরুতে লিখে নেই। এটা হচ্ছে পাই। বৃত্তের কিসের অনুপাত? এটা পরিধি এবং ব্যাসের অনুপাত কত? 3.1416। এটা কিন্তু অসীম দশমিক। কখনো কখনো এটাকে 22/7 লেখা হয়। 22/7 এটা কিন্তু আসন্ন মান। যখন 22/7 লিখবো তখন এটা কিন্তু মূলদ হয়ে যাবে। এটা কিন্তু আসন্ন মানে ধরে নেওয়া হিসাব নিকাশের জন্য। এরপরে আমরা লিখবো ই। এর মান কত? 2.718। এটা কিন্তু অসীম পর্যন্ত চলবে। এরপরে কার মান লিখবো আমরা? আরেকটা সংখ্যা আছে ফি, যেটাকে গোল্ডেন রেশিও বলা হয়, 1.618। এটা নিচে একটু লিখে রাখেন, গোল্ডেন রেশিও। ফি গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত বলা হয় এটাকে। গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত বলা হয়। এখন অমূলত সংখ্যা চেনার উপায়। অমূলত সংখ্যা চেনার উপায় আমরা বলেই দিয়েছি। অমূলত সংখ্যা যখন আমরা দেখব বা চিনব, এটা সর্বদা কি হবে? সর্বদা হবে কি? অসীম দশমিক হবে। বুঝা গেছে? এখন একটু আমার সাথে লিখেন, নোট লিখেন, নোট। পূর্ণ বর্গ সংখ্যা নয়। এমন সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা হবে। লিখছেন? আমার সাথে একটু লিখেন, অমূলত সংখ্যা হবে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা হবে। এখন কি এই যে পূর্ণ সংখ্যার বর্গমূল, এটা কি? পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে, আমি একটু সহজভাবে বলি, সংজ্ঞাটা আমি যেইটা আছে ওইটা দেব না। যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আপনি বর্গমূল করেন, যদি একটা পূর্ণ সংখ্যা পান, তাহলে ওইটা পূর্ণবর্গ সংখ্যা। আমি আবার বলি, এটা কিন্তু পূর্ণবর্গের সংখ্যা না, সংজ্ঞা না। কিন্তু আমি সংজ্ঞাটা শেখাবো না আমি আপনাদেরকে। আমাদের অপশনে দুইটা, যে কোনো পূর্ণ সংখ্যা, এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, আর তা না হলে কি পাবো? অমূলত সংখ্যা পাবো। বোঝা গেছে বিষয়টা? অনুরূপভাবে তারা √7, √8, √9 এটা করলে পাবো আমরা 3। এই 3 কিন্তু মূলত সংখ্যা। কিন্তু এই যে বাকি যেগুলো আছে এগুলো কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা না। মানে যে কোনো পূর্ণ সংখ্যাকে বর্গমূল করলে আমাদের কাছে অপশনই দুইটা। কি কি? একটা অপশন হচ্ছে হয় আমরা পূর্ণ সংখ্যা পাবো, নতুবা আমরা কি পাবো? অমূলত সংখ্যা পাবো। এর বাইরে আর কোনো অপশন নেই। এই লাইনটুকু কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, বেশ অনেকেই যুক্ত আছেন, আমি একটু এদের সাথে আলোচনা করে আসি। আচ্ছা, ওই লাইনটা কি বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এটা বুঝতে কারো প্রবলেম নেই। আমার কাছে মনে হয় না যে, অন্তত আপনারা বাংলাদেশ তো ভালো কথা, অনলাইন অফলাইন যেখানেই যান পৃথিবীর যে কোনো প্রান্তে, এর থেকে সহজ করে মূলত অমূলত সংখ্যার বুঝাতে পারবেন আমার বিশ্বাস। এরপরে লিখেন পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল অমূলত সংখ্যা হবে।
তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন এইখানে বিষয়টা কি আগের মতো সেম একই বিষয়, যেই সংখ্যাটা পূর্ণ ঘন না। এখন পূর্ণ ঘন সংখ্যা কি? আগের মতোই কোন একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে ঘন করে আমরা যে সংখ্যাটা পাই সেটাই হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। যেমন 2, এটাকে কিউব করে পাই কি আমরা 8। এই 2, 27 এবং 8, বা এরপর আমরা লিখতে পারি 64, এরপরে লিখতে পারি আমরা 125। কোত্থেকে পাই? 64 পাই আমরা 4 কিউব থেকে, 125 পাই কত থেকে আমরা 5 কিউব থেকে। এই যে সংখ্যাগুলো যেহেতু একটা পূর্ণ সংখ্যার ঘন থেকে পেয়েছে, এই কারণে এগুলোকে বলা হয় ঘন পূর্ণ ঘন সংখ্যা। এখন এগুলো বাদ দিয়ে বাকি যত সংখ্যা আছে এগুলোকে যদি আমরা ঘনমূল করি, এগুলোকে ঘনমূল করলে আমরা পাবো অমূলদ সংখ্যা। ঠিক আছে? আপনি যা করতে থাকেন এগুলো সবগুলো কি আসবে? সবগুলো, সরি এখানে এটা হবে না, সবগুলো কি হবে? সবগুলো হবে অমূলদ সংখ্যা। এগুলো সবগুলো কি সংখ্যা? এগুলো সবগুলো অমূলদ সংখ্যা। বুঝতে কি সমস্যা আছে? আপনাদের কি বুঝতে সমস্যা আছে? না স্যার, শীট পেলে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, না এই সংজ্ঞা এগুলো শিটে নেই, আমি এগুলো শিটে দেই না, এগুলো আমি বুঝিয়ে দিই। শিটে দিয়ে বুঝলে তো হইতোই, তাহলে আমরা ঘরে ঘরে ম্যাথমেটিশিয়ান পেতাম আমরা। আচ্ছা আচ্ছা, এবার একটু বলেন তো আমার কাছে, ধরেন আমি কিউবিক রুট 7 লিখলাম, বলেন তো এটা মূলদ হবে না অমূলদ হবে? মূলদ হবে। হ্যাঁ, এইটা যেন পরীক্ষায় এই অঙ্ক দেয়, এটা যেন আমরা ভুল না করি। আমাদেরকে বললো কিউবিক রুট 13, সরি স্কয়ার রুট 13, এটা মূলদ হবে না অমূলদ হবে? স্কয়ার রুট 13 এটা মূলদ হবে না অমূলদ হবে? সেটা অমূলদ সংখ্যা হবে স্যার, এটা তো একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়, যার কারণে এটা কি হবে আমাদের জন্য? অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, এবার একটু এইটা আসেন তো, 10/3 আমরা লিখলাম, এটাকে আমরা একটু ভাগ করার চেষ্টা করি। 10কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3 3 9, হাতে পাবো 1 0, 3 3 কত 9। এই শুরু হয়ে গিয়েছে, এটা চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। তার মানে কত আসবে? 3.3333333 আসতেই থাকবে, আসতেই থাকবে, অসীম পর্যন্ত আসতে থাকবে। এখন বলেন এটা তো অসীম দশমিক, মূলদ হবে না অমূলদ হবে? মূলদ না অমূলদ বলেন? অমূলদ। হ্যাঁ না, একটু খাতায় নোট লিখে রাখেন ভাই। এই যে 3.3, এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, পৌনঃপুনিকের যে বিষয়টা 3.3, যে সংখ্যাটা পুনরাবৃত্তি করে তার উপর আমরা পৌনঃপুনিক লিখি। আচ্ছা, 3.3 এটা পেয়েছি কোত্থেকে আমরা? 10/3 থেকে পেয়েছি না? তো এই যে ভগ্নাংশ মানে দশমিকটা, এটাকে তো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি, p/q আকারে তো আমরা প্রকাশ করতে পেরেছি। তা আমরা যেটাকে p/q আকারে প্রকাশ করতে পারবো ওইটাই অমূলদ, সরি ওইটাই মূলদ সংখ্যা। খাতায় নোট লিখেন, নোট লিখেন, খাতায় নোট লিখেন। সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা হবে। খাতায় ভালো করে নোট লিখেন, না পরীক্ষার হলে গিয়ে দাগিয়ে আসবেন। স্যার একবার একটু বলেন। সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা হবে। তার মানে কি যত পৌনঃপুনিক পাবো আমরা সবগুলো কি হবে? মূলদ সংখ্যা হবে। এরপর একটু নোট লিখুন, নোট। মূলদ সংখ্যার সেটকে মূলদ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর অমূলদ সংখ্যার সেটকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়।
বুঝে গেছে? উপরে একটা টান দেবেন, কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তোলা হয়েছে আপনাদের সবার? হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ আছি ভালো বন্ধু। বন্ধু তুমি তোমার বাসা, তুমি একটু কষ্ট করে বৌদ্ধপাড়ায় আসো। বৌদ্ধপাড়া অনির্বাণ ক্যাডেটের একটা রিক্সা নিয়ে চলে আসো। আমি তো ক্লাসে আছি, আমার বের হইতে একটু সময় লাগবে। তুমি আসো, আমার কোচিংয়ে বসো, আমার ক্লাস শেষ হয়ে যাবে 15-20 মিনিটের মধ্যে। হ্যাঁ বৌদ্ধপাড়া এই অনির্বাণের সামনে আসো। আচ্ছা আচ্ছা বন্ধু। আচ্ছা তুলছেন, ওটা তোলা হয়েছে? তোলা হয়েছে? আচ্ছা, তোলা হলে এবার আমরা পড়বো আমাদের ম্যাথমেটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, মৌলিক সংখ্যা। আমি মূলত এইটুকুর জন্য এতক্ষণ বসা ছিলাম। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। বলেন প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে এক দুটি কোনো সংখ্যা দ্বারা বা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। বলে। আচ্ছা, খুব চমৎকার সংখ্যা। আমরা কয়েকটা উদাহরণ দেই। 2 মৌলিক সংখ্যা। জি স্যার। 3 মৌলিক সংখ্যা। 5 7। 5 7 মৌলিক সংখ্যা। কিন্তু আমার প্রশ্নটা হলো -5 মৌলিক সংখ্যা? জি সেটা মৌলিক সংখ্যাই হবে। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন প্লিজ? জি জি, কি বিষয় ভাইজান? ক্লাস 3-তে? হ্যাঁ জি, আচ্ছা ভাইজান বলুন। বাসায় এসে তো আমি ওরকম ভাবে সময় করতে পারি না। আমি জালকাঠি থাকি না, আমি বরিশাল থাকি। আমার বাসা বরিশাল। জি জি, আপ ডাউন করি। আচ্ছা, আমি তো এখন একটু ক্লাসে আছি, আমি একটু পরে ফ্রি হয়ে আপনাকে ফোন দেবো। কালকে স্কুলে যাব তো, তখন আপনি আসবেন, আমি ফোন দিলে একটু কষ্ট করে আইসি। জি জি জি, আসসালামু আলাইকুম। ভাই আমি দুঃখিত, আমার একটা ফোন আসছিল তো, জরুরি ফোন আসছিল। তো আমরা যেখানে থেমেছিলাম, বলেন -5 এটা প্রাইম না নন প্রাইম? ঋণাত্মক মৌলিক সংখ্যা। এই নোবেল পুরস্কার পাবেন, নোবেল পুরস্কার পাবেন। এই প্রথম কেউ পৃথিবীর ঋণাত্মক নোবেল মৌলিক সংখ্যা আবিষ্কার করছে। আপনারা তো নোবেল পুরস্কার পাবেন, সেই সাথে আমারও দেবে। এর আবিষ্কারকের কারা, মানে এদের টিচার কে? আমাকেও তো নোবেল পাওয়াই দেবেন আপনারা। না, মৌলিক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হতে পারবে না। দেখেন মৌলিক সংখ্যার সংজ্ঞা লিখেন। লেখেন। যে সকল স্বাভাবিক সংখ্যা ব্র্যাকেটে লিখে রাখতে পারেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক এবং ওই সংখ্যা ব্যতীত এক এবং ওই সংখ্যা ব্যতীত
অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, বিভাজ্য হয় না, ওই সমস্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তুমি যাও না? যাও যাও যাও, নিয়ে যাও, আজকাল পোস্টার লাগাবো না, যাও। একটু তেল ভরে নিয়ে, আমার পকেটে টাকা নাই তো। ওই সমস্ত সংখ্যাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। লিখছেন? লিখছেন আপনারা? আচ্ছা, এবার বলেন -5 কেন মৌলিক সংখ্যা হবে না? বলেন। এখানে ধনাত্মক বলা আছে, মৌলিক হতে হলে তাকে কি হতে হবে? ঋণাত্মক হতে হবে, সরি মানে পূর্ণ সংখ্যা হতে হবে সবার আগে, আর কি হতে হবে? ধনাত্মক হতে হবে। এবার লিখেন মৌলিক সংখ্যা চেনার উপায়। চেনার উপায় লিখেন একক স্থানে 1, 3, 7, 9 থাকবে। এর কারণটা কি? আমরা যতগুলো মৌলিক সংখ্যা লিখি, ধরেন 13 লিখি, 17 লিখি, 29 লিখি, আমরা যা লিখি প্রত্যেকটার একক স্থানে ঘুরে ফিরে 1, 3, ধরেন আমি 31 লিখি, 1, 3, 7, 9 থাকবে। শূন্য বা জোড় থাকলে মৌলিক হবে না, শূন্য বা জোড় থাকলে মৌলিক হবে না, মৌলিক হবে না। 5 থাকলেও মৌলিক হবে না, 5 থাকলেও মৌলিক হবে না। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা সিম্পল একটা ট্রিক্স শিখিয়ে দেব আপনাদেরকে। ট্রিক্সটা একটু খাতায় লিখে রাখেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়ম। 1 থেকে 100 পর্যন্ত প্রথমেই দেখবেন 1 নম্বরে আপনারা যেটা দেখবেন যে একক স্থানে 1, 3, 7, 9 আছে কিনা। যদি 1, 3, 7, 9 ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দেবেন, এটা মৌলিক হবে না। 1, 3, 7, 9 আছে কিনা, ঠিক আছে? যদি 1, 3, 7, 9 থাকে, এরপরে আপনি করবেন কি, জাস্ট আপনি 3, 7, 9 দ্বারা, সরি 9 তো সংখ্যা না, তিন 7 দ্বারা ভাগ করার চেষ্টা করবেন। ভাগ করার চেষ্টা করবেন, ভাগ করা না গেলে মৌলিক সংখ্যা। বোঝা গেছে? এর থেকে সহজ আর কিছু নাই। আমাদের 1 নম্বর কাজ কি হবে, প্রথমে দেখবো আমরা একক স্থানে 1, 3, 7, 9 আছে কিনা। যদি থাকে ওইটাকে আমরা রেখে দেব। ওইটাকে রাখার পরে এরপরে আমরা 3, 7 দ্বারা ভাগ করার চেষ্টা করব। যদি ভাগ না যায় তাহলে সেটা কি হবে? সেটা মৌলিক হবে। বুঝতে কি সমস্যা আছে? বুঝতে কি সমস্যা আছে? এটা কথাবার্তা বলেন আপনারা, বুঝতে কি সমস্যা আছে কিনা? আচ্ছা, তাহলে এবার আসেন, আরেকটুকু আপনাদের কাজ আছে, এই কাজটুকু একটু আপনারা করবেন। সেই কাজটা হলো, এটা আমি করিয়ে দিতাম কিন্তু এবার এটা আমি আপনাদেরকে করাবো। সেই কাজটা হলো যে আমি এখানে দেখিয়ে দেই, এরকম একটা ঘর আঁকবেন, স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ, এই দেখে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দেই, একটা দেখিয়ে দেই। যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2, 3, 5, 7।
4টি। এভাবে 11 থেকে 20 মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19। এই 19 লিখবো এইখানে, 19 লিখে ফেলেছি ওইখানে। তাহলে 11, 13, 17, 19। এখানে আছে কত? 4 4 4 2 2 3 2 2 3 2 1। এই চারটা আপনারা পূরণ করবেন। আমি পরের দিন প্রত্যেকের ছবি দেখব, মানে এই চার্টের ছবি দেখব। যদি এটাকে করে ফেলতে পারেন তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা চিনতে আর ভুল হবে না। এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের। তো আমি যেখানে ছিলাম আবার সেইখানে চলে যাই। আচ্ছা, তো এটা গেল আমাদের মৌলিক সংখ্যা। আমরা চেনার উপায়টা বুঝলাম। এরপরে আসি আমরা, লিখেন আমার সাথে সাথে লিখেন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। নিচে লিখেন সিরিজ কত? সিরিজ কত? 4 4 2 2 3 2 2 3 2 2 3 2 1। এটা আপনাদের জন্য খুব বেশি দরকার, এবং এটাকে আমি যে সিঙ্গেল ডিজিটে লিখিয়েছি ওরকম সিঙ্গেল ডিজিটে মুখস্থ করবেন। 4 4 2 2 3 2 2 3 2 1। সিঙ্গেল ডিজিটে মুখস্থ করবেন, ডবল ডিজিটে না। সিঙ্গেল ডিজিটে করবেন, ডবল ডিজিটে না। ডবল ডিজিটে করলে এটা আমাদের লাগবে সিঙ্গেল ডিজিটে। এরপর নিচে লিখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল 1060, 1060। গড় 42.40। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল বা সমষ্টি কত? 1060। গড় কত? 42.40। লিখছেন? এরপর লিখেন 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। সিরিজ এইটাকে এবার আমরা ডবল ডিজিটে মুখস্থ করেন আপনারা, সমস্যা নেই। 41 13 12 22 41 13 12 22 14। লিখছেন? 41 13 12 12 22 14। আচ্ছা, এইটা গেল। এরপরে আসেন আমরা একটু শিখবো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। হ্যালো, হ্যাঁ, ইসের সামনে দাঁড়াইছ? আচ্ছা, দাঁড়াও।
আচ্ছা ভাই, আমি দুঃখিত, আমার একটা গেস্ট আসছিলেন তো। আচ্ছা যাই হোক, তো আমরা সহমৌলিক সংখ্যার ইংলিশটা হলো কো প্রাইম নাম্বার। কি নাম? কো প্রাইম। আচ্ছা, সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? কেউ কি সহমৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে পারবেন? কেউ কি সহমৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে পারবেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, তো কথাবার্তাতে একটু বলবেন মাঝে মধ্যে। ওই যে মানে মাহফিলে মাঝে মধ্যে একটু হক মাওলা বা সুবহানাল্লাহ কইয়ে ওঠে, ওরকম আপনারা একটু ডাক দিয়ে উঠবেন, তাহলে আমি বুঝবো কেমনে আপনারা আছেন কি নাই। আচ্ছা, সহমৌলিক সংখ্যাটা কি, এটা পরীক্ষায় দেয় মাঝে মধ্যে। তো সহমৌলিক সংখ্যাটা হচ্ছে আর কিছুই না, জাস্ট দুইটা সংখ্যা মৌলিক না হওয়া সত্ত্বেও দুইটি সংখ্যা মৌলিক না হওয়া সত্ত্বেও এদের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলে ওই দুইটি সংখ্যা পরস্পর সহমৌলিক না থাকলে ওই দুইটি সংখ্যা পরস্পর সহমৌলিক হবে। বোঝা গেছে বিষয়টা? এখন এই সংজ্ঞাটা দিয়ে আমরা তেমন কিছু বুঝতে পারবো না, জাস্ট আমি একটু সিম্পলি দেখাই যে সহমৌলিক সংখ্যা আমরা কিভাবে বের করব। সহমৌলিক সংখ্যা বের করার জন্য আমাদের দুইটা সংখ্যা দেওয়া হলো, আমাদেরকে বলা হলো 23 এবং 27 সহমৌলিক কিনা। জাস্ট এইটাকে আমরা উপরে নিচে লিখবো, উপরে নিচে লিখে দেখবো যে কাটাকাটি করা যায় কিনা। যদি না করা যায় তাহলে সহমৌলিক, আর যদি করা যায় তাহলে ওইটা সহমৌলিক না। যেমন আমি যদি বলি 25 আর যদি বলি আমি 30, অর্থাৎ আমি যদি বলি এখানে 25 আর যদি বলি 30, তাহলে আমি কি কাজ করবো? এখানে আমি 25/30 লিখবো। লিখে যদি দেখি যে কাটাকাটি করা যাচ্ছে, এখানে আসবে 6, এখানে আসবে 5, তাহলে এইটা কি, এইটা সহমৌলিক নয়। বোঝা গেছে বিষয়টা? সংজ্ঞায় যা বলছে বলতে থাকুক। বোঝা গেছে? আচ্ছা, এখন বলেন তো আমাকে 13 এবং 17 এই দুটো সংখ্যা কি সহমৌলিক কিনা? কেন সহমৌলিক? কেন? কাটাকাটি করা যায় না। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো, এটা নোট রাখতে পারেন, দুইটি মৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক হবে। এই দুইটা সংখ্যা তো মৌলিক সংখ্যা, যদি মৌলিক সংখ্যা হয় মৌলিক সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয়, আর এরপর তো কাটাকাটি করা যায় না। এবার একটু বলেন 27 আর 33 এই দুইটি সংখ্যা কি সহমৌলিক হবে কিনা? স্যার সহমৌলিক নয় স্যার, কাটাকাটি করা যায়। কাটাকাটি করা যায়, জি স্যার। এখানে আসবে 9, এখানে আসবে কত? 11। 9 11। হ্যাঁ, এরপরে লিখেন পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। আমি ছেড়ে দেবো, হয়তো আর 5-7 মিনিট আপনাদের সাথে থাকবো। একটু লিখেন পারফেক্ট নাম্বার, এটাকে বলে যোগসিদ্ধ সংখ্যা। পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে?
পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা হলো, যেমন ধরেন আমরা লিখলাম 6, 6 এর উৎপাদকগুলো কত? 1 2 3 6। এখন এই 6 এর উৎপাদকে 6 বাদ দিয়ে যদি বাকিগুলোকে আমি যোগ করি, যোগফল আসে কত? 6 না? আবার অনুরূপভাবে যদি আমরা 24 লিখি, সরি 28 যদি লিখি, দেখেন 28 এর উৎপাদকগুলো কত? 1 2 3 4 6 7 14 28। এই যে দেখেন এর উৎপাদকগুলো 28 বাদ দিয়ে যদি আমি বাকিগুলোকে যোগ করি তাহলে পাবো কত? আমি 28। তাহলে কোন সংখ্যার উৎপাদকগুলোর যোগফল ওই সংখ্যা ব্যতীত যদি ওই সংখ্যার যোগফলের সমষ্টি যদি ওই সংখ্যাটি হয় তাহলে তাকে কি বলবো আমরা? পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা বলবো। আমি আবারও বলি, কোন সংখ্যার উৎপাদকগুলোর যোগফল যদি ওই সংখ্যাটি হয়, কোন সংখ্যার উৎপাদকগুলোর যোগফল ওই সংখ্যা, মানে উৎপাদকগুলোর এইখানে একটা ব্র্যাকেটে লিখে নেবেন, ওই সংখ্যা ব্যতীত, ওই সংখ্যা ব্যতীত যোগফল ওই সংখ্যাটি হলে ওই সংখ্যাটি হলে তাকে পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা বলে। তো এখন এই সংজ্ঞা টঙ্গা এতগুলো দিয়ে আমরা লিখতে পারবো না, বা এতগুলো আমাদের মাথায় থাকবে না। পরীক্ষা যেহেতু সংজ্ঞা আসবে না, আপনারা জাস্ট পরীক্ষা যেটা আসে সেটা আপনারা লিখে রাখুন। এই আসলে পরীক্ষা এই কটার মধ্যেই আসবে: 6 28 496 8128। এই চারটাই পরীক্ষায় আসেন, প্রথম চারটি যোগসিদ্ধ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার, এটা সুন্দর বুঝছি। হ্যাঁ জি, পারফেক্ট নাম্বারটা চমৎকার বোঝা গেছে স্যার। এইটাই, বুঝেন বা না বুঝেন ওইটা দিয়ে আমার সমস্যা নাই। সবই যে বুঝতে হবে বা সবই যে আমি আপনাদের বুঝাইতেছি এইটাও আমি নিশ্চিত না, কিন্তু আপনি পারফেক্ট নাম্বার এই দিলে এই পরীক্ষার মধ্যেই দেয়, আপনি ওই কটাকে মাথায় রাখবেন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসুন, আরেকটুকু হলে আপনাদের এই চ্যাপ্টারটা মোটামুটি খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি ধারণা তো আছে আপনাদের সবার? রোমান সংখ্যা পদ্ধতি নিয়ে ধারণা আছে না? মানে অল্প স্বল্প তো থাকলে, আচ্ছা যেটুকু আছে ওটুকু দিয়েই হবে, বেশি কিছু আমাদের লাগবে না রোমান সংখ্যা পদ্ধতি নিয়ে। যেখান থেকে পরীক্ষা যতটুকু আসবে, আমাদের ইয়েটাই হবে শুধু পরীক্ষা যা আসবে আমরা তা পড়ব। এটা হলো কত? 1। এটা কত? 2। এটা হলো 1। এইটুক তো জানেন। এটা কত? 3। এরপর ওরা 4টাকে পরে লিখে 5টাকে আগে লিখে। এটা কত? 5। আর এটা কত? 4। আর এটা কত? 6। তাহলে রোমান সংখ্যা পদ্ধতিতে একটা বিষয় হলো, বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা বসে বামে, এই হলো বড় সংখ্যা। বড় সংখ্যা বামে যদি ছোট সংখ্যা আসে তাহলে হবে কি? বিয়োগ। শুধু এটুকু মাথায় রাখলেই চলবে। আর বড় সংখ্যা এরপরে যদি ছোট আসে তাহলে হবে কি? যোগ। বুঝতে পারছেন? জাস্ট এইটুকু মাথায় রাখেন আপনি। যেমন ধরেন এইটার মান কত? আপনারা তো সবাই জানেন এটার মান কত? 10। আর এটার মান কত? 1। তাহলে এই যে 10-এর আগে যদি আমি এইটা লিখি তাহলে এইটা হবে কত বলেন তো? যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে,
কেন ছোট সংখ্যা বায়ে আছে। আর যদি আমি এইটা লিখি, এবার বলেন যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ, ছোট বড় বিয়োগ। হ্যাঁ, ছোট বড় বিয়োগ। আচ্ছা, মনে হয় না কারো বুঝতে সমস্যা আছে? এরপরে বুঝতে সমস্যা থাকলে আমাকে বলেন। এবার পরীক্ষায় যেটা আসে আমার সাথে লিখেন, LCD-M। LCD মনিটর। ক্লাস আর কতক্ষণ থাকবে স্যার? এই এখনই শেষ করে দেব, জাস্ট আপনাদের রোমান সংখ্যা পদ্ধতিটা পড়ানো হলেই শেষ করে দেব। আচ্ছা, এখন এল এর মান লিখেন। এল এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে 100, ডি এর মান হচ্ছে 500, এম এর মান হচ্ছে 1000। জাস্ট এটাকে একটু খাতায় তোলেন, এটা পরীক্ষায় দেয়। LCD-M। তাহলে তুলছেন, আপনারা খাতায় তুলছেন? তাহলে এবার বলেন তো DL এর মান কত? 1500। কিভাবে? ডি এর মান হলো কত? 500। আর এল এর মান কত? 50। ছোট ডানে আছে, তাহলে কি হবে? যোগ। তাহলে কত? 550। মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু দেয়। আচ্ছা, এবার একটু বলেন তো আমাকে, সি এর মান কত? 100। আচ্ছা, সি এর উপরে যদি আমরা একটা টান দেই এখন, সি বার। আচ্ছা, এটাকে আমরা নরমালি সি বার বলি, কিন্তু রোমানরা এটাকে সি বার বলতেন না। রোমানরা এই যে উপরে যে টানটা, এই টানটাকে বলতেন ভিনকিউলাম। ভিনকিউলাম, অথবা অনেক সময় ভার্গুলা বলতেন, ভার্গুলা। এই ভিনকিউলাম বা ভার্গুলা অর্থ হলো 1000 দ্বারা গুণ। ভিনকুলাম বা ভার্গুলা অর্থ কি? 1000 দ্বারা গুণ। বুঝে গেছে? তাহলে এই যে বার সি বা মানে সি ভিনকুলাম, তো সি ভিনকুলাম এর মান কত হবে তাহলে? সি ভিনকুলাম মানে হচ্ছে, সি এর মান হচ্ছে 100, 100 সাথে আমরা গুণ দেব কত দ্বারা? 1000 দ্বারা। বুঝে গেছে? এই যে মানে ভিনকুলাম বা ভার্গুলার মানে কি হবে? কত দ্বারা গুণ করব আমরা? 1000 দ্বারা গুণ করব। তো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথের যত টপিকসে সংখ্যার ধারণা থেকে মোটামুটি যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে সবকিছু আমি করিয়ে দিয়েছি। বাকি আছে প্র্যাকটিস। আমি প্রশ্ন মানে আপনাদের শিটগুলো অনলাইনে মানে আপাতত কপি দিয়ে দেব। কপি দিয়ে আপনারা ওইখান থেকে ওগুলো করে আমাকে একটু জানাবেন। কোনো প্রবলেম হলে আমরা নেক্সট ক্লাসে এটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আজকে আমি এইখানেই রাখবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে